25 বছর জেল খেটেও তাদের ভালোবাসা পূর্ণতা পায়নি। হয়তো কিছু ভালোবাসার গল্প অপূর্ণতার মাঝেই সৌন্দর্য বিদ্যমান। প্রেমিকার অপরাধ কাঁধে তুলে নিয়ে 25 বছরের সাজা ভোগ করতে হয়েছিল। ছেলেটার বিন্দু পরিমাণও অভিযোগ ছিল না। তাদের ভালোবাসার পুরো গল্প জানার পর আপনি নিজেকে হয়তো কোথাও হারিয়ে ফেলবেন। আর পুরো মুভি জুড়ে রয়েছে শুধু টুইস্ট আর টুইস্ট। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে মুম্বাইয়ের একটি জেলখানা দেখানো হয়, যেখানে অসংখ্য কয়েদিরা জেল খাটছে। তাদের মধ্যে একজন নতুন জেলে এসেছে, সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী লোক। জেলে এসেই নিজের প্রভাব দেখাতে থাকে। সব কিছুতেই সে বেশি বেশি ভাগ নিত। সবাই যখন খাবার খাচ্ছিল, তখন কৃষ্ণা নামের একজন কয়েদি আলাদা বসে খাচ্ছিল। তখন এই নতুন কয়েদি কৃষ্ণার কাছে যায় এবং খাবার প্লেট উঠিয়ে সেটা ওপর থেকে নিচে ফেলে দেয়। আর কৃষ্ণাকে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য বলে, কারণ সে ওখানে বসে খাবে। কিন্তু কৃষ্ণা সেই মুহূর্তে কোনো প্রতিবাদ করে না, ওখান থেকে সোজা চলে আসে। কৃষ্ণা আজ থেকে 23 বছর আগে 2টা মার্ডার করেছিল, যার জন্য 25 বছরের জেল হয়েছে। আর মাত্র 2.5 বছর বাকি আছে। রঘুবংশী নামের একজন উকিল কৃষ্ণার সাথে দেখা করতে আসে। কৃষ্ণার ভালো ব্যবহারের জন্য সরকার 2.5 বছর সাজা কমিয়ে দিয়েছে, আর আগামীকালই জেল থেকে তুমি মুক্তি পাবে। উকিল তাকে বলে, তুমি কেন মার্ডার করেছিলে? কৃষ্ণা বলে, স্যার, সেটা ফাইলে মেনশন করা আছে। কৃষ্ণা একটা মেয়ের জন্য মার্ডার করেছিল। তাই উকিল বলে, সেই মেয়েটা কি এই 23 বছরে তোমার জন্য একটিবারের জন্য হলেও এখানে দেখা করতে এসেছে? কিন্তু কৃষ্ণা চুপ থাকে। মেয়েটা একবারের জন্যও আসেনি। উকিল বলে, তাহলে কি লাভ হলো বলো? কৃষ্ণা বলে, স্যার, সব ব্যাপারেই লাভ লসের হিসাব করতে নেই। এই বলে চলে আসে। কৃষ্ণা দেখতে পায় গতকাল তার সাথে বেয়াদবি করা ওই কয়েদিটা আজকেও অন্য কয়েদির উপর জুলুম করছে। তখন কৃষ্ণা নিজেকে আর ঠিক রাখতে পারে না। কৃষ্ণা তাকে গিয়ে ইচ্ছে রকম মারধর শুরু করে, মেরে একদম নাক মুখ ফাটিয়ে ফেলে। পুলিশ তখন কৃষ্ণাকে ধরে আলাদা এক কক্ষে আটকিয়ে রাখে। কৃষ্ণার বন্ধু জিগ্নেশ বাইরে থেকে কৃষ্ণার ব্যাপারে সব সময় খোঁজ খবর রাখত। কৃষ্ণার সাথেও তার যোগাযোগ হতো। এরপর দেখি কৃষ্ণা দুবাই মহেশ ভাইকে ফোন করে এবং তাকে বলে, আগামীকাল জেল থেকে আমি ছাড়া পাচ্ছি ভাই। আমি আর এই শহরে থাকতে চাই না। কালই আমি দুবাই আপনার কাছে যেতে চাই। মহেশ ভাই জানায়, আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। এই মহেশ ভাই সাধারণ কোনো লোক নয়, তার পরিচয় শেষে জানতে পারবো আমরা। এদিকে ভাসুদা নামের সেই মেয়েটি, যেই মেয়ের জন্য কৃষ্ণা মার্ডার করেছিল, ভাসুদা জিগ্নেশের সাথে যোগাযোগ করত কৃষ্ণার ব্যাপারে খোঁজ খবর রাখার জন্য। ভাসুদা জিগ্নেশকে বলে, কাল জেল থেকে যখন বের হবে তখন আমাকে একটা মেসেজ দিও। ভাসুদা যে জিগ্নেশের সাথে যোগাযোগ রাখে এই ব্যাপারে কৃষ্ণা কিছু জানে না। আর এদিকে কৃষ্ণা জেলে বসে নিজের পুরনো অতীতে ফিরে যায়। 23 বছর আগে যখন তারা কলেজে পড়তো, কৃষ্ণা ও ভাসুদা একই কলোনিতে থাকতো। ভাসুদাকে দেখার জন্য কৃষ্ণা সব সময় তার পিছু ছুটে বেড়াতো। ভাসুদাও তাকে পছন্দ করত। আর এভাবেই কৃষ্ণা তার পিছু ঘুরঘুর করতে করতে একদিন দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। একদিন ভাসুদা কৃষ্ণার কাছে জানতে পারে ছোটবেলায় কৃষ্ণার বাবা মা মারা যায়। এরপর কাকার ওখান থেকে পড়ালেখা করেছে, কিন্তু তাদেরও তো সংসার আছে, বাচ্চা আছে। তাই এখন চাকরির খোঁজে 6 মাস ধরে এই মুম্বাই এসেছে সে। আর এখানে এসে ভাসুদার প্রেমে পড়ে গেছে। কৃষ্ণা কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে স্টাডি করেছে, এই বিষয়ে সে অনেক দক্ষ। একদিন কৃষ্ণা ও ভাসুদা নিজেদের সম্পর্ক বিয়ের ব্যাপারে কথা বলছিল। তাদের সম্পর্কটা ভাসুদার বাবা মা মেনে নিবে কিনা। কৃষ্ণা বলে, আমার সম্পর্কে কোনো আইডিয়াই নেই। একদিন আমি এত বড়লোক হব না, দেখবে তাদের চোখ কপালে উঠে যাবে। তখন ভাসুদা যেন কোথায় হারিয়ে যায়। কৃষ্ণা বলে, তোমার আবার কি হলো? ভাসুদা তখন জানায় তারও ইচ্ছে, সে জীবনে বড় কিছু করতে চায়। ভাইকে পাইলট বানাতে চায়, বোনকে ডাক্তার বানাতে চায়। কৃষ্ণা বলে, তুমি যা চাও সেটা হবে, যা পেতে চাও সেটাও পাবে।
ভাসুদা বলে, কৃষ্ণা আমাদের তো কেউ আলাদা করবে না। কৃষ্ণা বলে, আমাদের আলাদা করার জন্য কেউ জন্মই নেয়নি, আর যদি কেউ আলাদা করতে চায় তাহলে আমি একদম আগুন লাগিয়ে দেব। যাই হোক, গল্প চলে আসে বর্তমানে। কৃষ্ণার কারাগারের জীবন শেষ। দীর্ঘ 23 বছর জেল খাটার পর সে মুক্তি পায়। এরপর সে জেল থেকে বের হয়ে আসে। বাইরে বন্ধু জিগ্নেশ অপেক্ষা করছিল। জিগ্নেশ দৌড়ে এসে কৃষ্ণাকে জড়িয়ে ধরে, অনেকটা ইমোশনাল হয়ে যায়। কিন্তু কৃষ্ণা মনে মনে ভাসুদাকে খুঁজছিল। এরপর জিগ্নেশ কৃষ্ণার সাথে একটা সেলফি উঠায়। সেলফিটা সে ভাসুদাকে সেন্ড করে দেয়। ভাসু তখন কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। এরপর জিগ্নেশ কৃষ্ণাকে নিয়ে কফি খেতে যায়। আর এই দোকানের সাথে কৃষ্ণার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখন আবার অতীত দেখানো হয়। একদিন এই দোকানের মালিক জামশেদ আঙ্কেলকে 3 জন ছিনতাই করার চেষ্টা করছিল। তখন কৃষ্ণা ওখানে চলে এসেছিল। এরপর কৃষ্ণা তাদের থ্রেট দিতে থাকে। তারা ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আঙ্কেলকে বাঁচিয়ে কৃষ্ণা নিজের কলোনিতে ফিরে আসে। এরপর সে পাখিয়াকে ডাক দেয়, একটু বাইরে আয় তো। পাখিয়াকে নিয়ে বাইরে আসলে কৃষ্ণা ঠাস করে তাকে একটা চর মারে। সে বলে, মারলি কেন আমারে? কৃষ্ণা বলে, জামশেদ আঙ্কেলের দোকানে তুই চুরি করতে গিয়েছিলি, আমি ঠিকই তোকে চিনতে পেরেছি। কৃষ্ণা তার হাতের ব্যাজ দেখে চিনে ফেলেছে। পাখিয়া বলে, বেশি বার বাড়িস না। কৃষ্ণা তখন আবার চর মারে আর বলে, শুধরে যা, নইলে থানায় নিয়ে যাব। কিন্তু সেখানে মানুষজন জড়ো হয়ে গিয়েছিল, তাই কৃষ্ণা তাকে ছেড়ে দেয়। গল্প চলে আসে বর্তমানে। জিগ্নেশ জামশেদ আঙ্কেলকে নিয়ে কৃষ্ণার কাছে নিয়ে আসে। বহু বছর পর দেখে জামশেদ ঠিক চিনতে পারছিল না। জিগ্নেশ তখন বলে, সে কৃষ্ণা। জামশেদ তখন চিনতে পেরে কৃষ্ণাকে জড়িয়ে ধরে। কৃষ্ণা তাকে একদিন বাঁচিয়েছিল, সেই কথা তিনি কোনোদিনও ভুলবে না। জামশেদ তার অনেক খাতির যত্ন করে। যাই হোক, এরপর কৃষ্ণা জিগ্নেশকে জানায় দুবাই চলে যাওয়ার আগে সেই পুরনো বাড়িটা দেখে যেতে চাই, যেখানে সে থাকতো। তখন গল্প চলে যায় আবার অতীতে। কৃষ্ণা একটা কোম্পানিতে কাজ করত, কিন্তু হঠাৎই তার বস কৃষ্ণাকে ডেকে বলে, তোমাকে এখন থেকে আর এখানে কাজ করতে হবে না। কৃষ্ণা ভয় পেয়ে যায় আর বলে, স্যার কোনো কিছু ভুল করেছি? বস তখন বলে, তোমাকে প্রোগ্রামিং এর জন্য সিলেক্ট করা হয়েছে, তোমাকে জার্মানি চলে যেতে হবে, তাই বাসায় গিয়ে ব্যাগ ট্যাগ গোছাও। তখন কৃষ্ণা খুব খুশি হয়ে যায়। কৃষ্ণা সেখান থেকে সোজা ভাসুর কলেজে চলে আসে ভাসুকে খুশির খবরটা জানাতে। ভাসুকে কলেজ থেকে নিয়ে কৃষ্ণা একটা জায়গায় আসে। এরপর সে ভাসুকে জানায় প্রোগ্রামিং এর জন্য জার্মানিতে সে সিলেক্ট হয়েছে। এটা শুনে ভাসু খুশিতে ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। তখন হঠাৎ করে কৃষ্ণার মনে পড়ে যায় জার্মানিতে চলে গেলে সে ভাসুর সাথে দেখা করতে পারবে না। এই কথা তার মনেই ছিল না। তখন কৃষ্ণা টেনশনে পড়ে যায়। ভাসু বলে, কোনো ব্যাপার না, মাত্র তো 2 বছরের ব্যাপার। কিন্তু এই 2 বছর দুজন দুজনকে ছেড়ে কিভাবে থাকবে? এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। অনেকটা সময় পর্যন্ত, বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। তারা একে অপরের কাছাকাছি থাকে। দুজনের বুকের ভেতর যেন হাহাকার করছিল। কৃষ্ণা কোনোভাবে মানতেই পারছিল না ভাসুকে ছাড়া সে জার্মানিতে কি করে থাকবে। এই জন্য কৃষ্ণার ভীষণ মন খারাপ। কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য তাকে তো চলে যেতে হবে। রাত হয়ে গেছে অনেক, তাই দুজনে নিজেদের বাসায় ফিরে আসে। ভাসু চলে যাওয়ার আগে কৃষ্ণাকে অভিনন্দন জানায়। কৃষ্ণা লাভ ইউ বলে। ভাসু মুচকি হেসে চলে যাচ্ছিল। কৃষ্ণা বলে, উত্তরটা তো দিয়ে যাও। ভাসু বলে, কালকে বলবো। এরপর সে একা একা চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই কেউ একজন তার মুখ চেপে ধরে গোডাউনের ভেতরে নিয়ে যায়। এরপর গোডাউনের গেটটা লাগিয়ে দেয়। 3 জন মিলে ভাসুকে ধর্ষণ করার চেষ্টা করছিল। ভাসু কৃষ্ণা বলে চিৎকার দিয়ে ওঠে। কৃষ্ণা তার চিৎকার শুনতে পায়।
চিৎকার শুনে দৌড়ে গোডাউনে সে চলে আসে। ভাসুকে বাঁচাতে কৃষ্ণা দুজনকে মার্ডার করে ফেলে এবং পাখিয়া দৌড়ে পালিয়ে যায়। পাখিয়া ও তার দুই বন্ধু মিলে ধর্ষণ করার চেষ্টা করছিল। গল্প চলে আসে বর্তমানে। কৃষ্ণা জিগনেশকে নিয়ে তার পুরনো বাড়িতে ফিরে আসে, যেখানে কৃষ্ণা ভাসু থাকতো এক সময়। তখন কৃষ্ণা জিগনেশকে একটা অ্যাড্রেস দিয়ে বলে, ঠিক 6টার সময় এখানে পৌঁছে যাস। যাই হোক, এই বাড়িতে তাদের কত শত স্মৃতি জড়িয়ে আছে। এক সময় কৃষ্ণা ভাসুকে রিং গিফট করার জন্য তার আঙুলের মাপ নেওয়ার জন্য একটা প্লাস্টিকের রিং নিয়ে যায়, কিন্তু ভাসু বলে, আমার এই প্লাস্টিকের রিং হলেও চলবে, সমস্যা নেই। কিন্তু একদিন সত্যি সত্যি কৃষ্ণা ভাসুর জন্য রিং বানিয়েছিল এবং সেটা দেখানোর জন্য কৃষ্ণা বিল্ডিং এর বারান্দায় যায়। ভাসু অপর প্রান্ত থেকে দেখে খুশি হয়, আর তাদের প্রেমের বিষয়টা পাখিয়া দেখে ফেলেছিল সেদিন। কৃষ্ণার সাথে আগের শত্রুতার জন্য পাখিয়া ভাসুর ক্ষতি করার চেষ্টা করেছিল। যাই হোক, কৃষ্ণা ওই রিং এর বক্সে স্বর্ণের রিং সহ প্লাস্টিকের রিংটাও রেখেছিল। এরপর বক্সটা সে তার রুমের বৈদ্যুতিক বোর্ডের ভেতরে লুকিয়ে রেখেছিল। কিন্তু এত বছর পর কৃষ্ণা যখন সেই রুমে এসে বৈদ্যুতিক বোর্ড খুলে বক্সটা খুঁজে পেতে, কিন্তু খুলে দেখে সেখানে কোনো বক্স নেই। তখন জিগনেশ এসে বলে সে এসেছে। কৃষ্ণা বাইরে যায়। ভাসু কৃষ্ণার সাথে দেখা করতে চলে এসেছে। দীর্ঘ 23 বছর পর দুজনের দেখা হয়। কৃষ্ণা নিচে নেমে আসে। ভাসু তখন রিংয়ের বক্সটা দিয়ে বলে, এটাই তো খুঁজছিলে তাই না? কৃষ্ণা বক্স খুলে দেখে প্লাস্টিকের রিংটা নেই। ভাসু বলে সেটা হারিয়ে ফেলেছি। কৃষ্ণা বলে, তুমি আজও ভালো মিথ্যা বলতে পারো, কারণ এর আগে দুজনে প্রেম করার সময় ভাসু পরিবারের কাছে সুন্দর মিথ্যা কথা বলতো কৃষ্ণার সাথে দেখা করার জন্য। এরপর ভাসু কৃষ্ণাকে নিজের গাড়িতে করে সমুদ্রের সেই জায়গাটিতে নিয়ে আসে, যেখানে তারা একসময় রোমান্টিক টাইম স্পেন্ড করত। ভাসু জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি? কৃষ্ণা বলে, আমি আসলে কনফিউজড, ভালো নাকি মন্দ। আর ভাসু এখন সফল, ভাই বোনদের মানুষ করেছে, নিজেও একজন বিশাল বড় বিজনেসম্যান। ভাসু বলে, কৃষ্ণা সেদিন রাতে তুমি যদি না আসতে, এতটুকু বলতেই কৃষ্ণা কথা থামিয়ে দেয়, পুরনো কথায় যাওয়ার দরকার নেই। কিন্তু ভাসু বলে, সেসব আমার কাছে পুরনো হয়ে যায়নি, মনে হয় গতকালেরই ঘটনা। কৃষ্ণা বলে, যাই হোক বাদ দাও, তোমার হাজব্যান্ড? ভাসু বলে, অভিজিৎ? কৃষ্ণা বলে, হ্যাঁ, অভিজিৎ কেমন আছে? ভাসু জানায় ভালো আছে, আর সে আমার খুব খেয়ালও রাখে। ঠিক তখনই অভিজিৎ তাকে ফোন করে। ভাসু বলে, আসছি, সাথে কৃষ্ণাকেও নিয়ে আসছি। তখন কৃষ্ণা খুব ঘাবড়ে যায় আর ভাসুকে জিজ্ঞাসা করে, অভিজিৎ আমার ব্যাপারে সব জানে? ভাসু বলে, হ্যাঁ, সব জানে, এবার চলো আমার সাথে। এদিকে জিগনেশ কৃষ্ণার দেওয়া অ্যাড্রেসে সময় মতো চলে যায়। ভেতর থেকে নান্দু নামের এক মেয়ে বের হয়ে আসে। জিগনেশ বলে, কৃষ্ণা আমাকে পাঠিয়েছে। তখন নান্দু তার হাতে একটা খাম তুলে দেয়, যেখানে কৃষ্ণার দুবাই যাওয়ার পাসপোর্ট ছিল। ভাসু কৃষ্ণাকে নিয়ে তার বাসায় আসে। ভেতর থেকে ভাসুর হাজব্যান্ড অভিজিৎ দরজা খোলে। এরপর ভেতরে আসলে ভাসু বলে, তুমি দাঁড়াও, আমি আসছি। তখন ভাসু নিজের রুমে গিয়ে আলমারি থেকে সেই প্লাস্টিকের রিংটা বের করে, যেটা সে আজও যত্ন করে রেখে দিয়েছে। যাই হোক, এরপর ভাসু ড্রয়িং রুমে ফিরে আসে। তখন অভিজিৎ ও কৃষ্ণা কথা বলছিল। ভাসু আসার পর অভিজিৎ কৃষ্ণাকে জানায়, আমাদের বিয়ে হয়েছে 12 বছর হলো। তখন ভাসু তোমার ব্যাপারে, তোমার সাথে যা যা হয়েছে সবকিছু আমায় বলেছে, এবং সে আমায় এই শর্ত দিয়ে বিয়ে করেছিল, কৃষ্ণা যেদিন জেল থেকে বের হবে সেদিন সে অবশ্যই তোমার সাথে দেখা করবে। তুমি ভাসুর জন্য যা করেছো সেজন্য ধন্যবাদ দিতেই হয়। ভাসু অভিজিৎকে জানায়, কৃষ্ণা আজ রাতেই দুবাই চলে যাচ্ছে। ঠিক তখনই অফিস থেকে ভাসুর ফোনে একটা ইম্পর্টেন্ট ফোন আসে। ভাসু কথা বলার জন্য উঠে যায়। এরপর কথা শেষ হলে ভাসু এসে জানায়, অভিজিৎ অফিস থেকে ফোন এসেছিল,
আমাকে কিছুক্ষণের জন্য অফিস যেতে হবে। তোমরা কথা বলতে থাকো, আমি চলে আসব। ভাসু চলে যাওয়ার পর অভিজিৎ কৃষ্ণার কাছে জানতে চায় সেদিন রাতে আসলে হয়েছিলটা কি। ভাসু আমাকে বলেছে, কিন্তু আমি তোমার কাছেও সেই রাতের ঘটনা শুনতে চাই। কৃষ্ণা তখন সেই রাতের ঘটনা বলে। সেদিন রাতে ভাসু তার সাথে দেখা করে যখন বাসায় যাচ্ছিল, বদমাইশগুলো তার মুখ চেপে ধরে গোডাউনে নিয়ে যায়। ভাসুর চিৎকার শুনে কৃষ্ণা গোডাউনে ঢুকে দেখে ভাসুকে রেপ করার চেষ্টা করছে। তখন কৃষ্ণা ভাসুকে বাঁচাতে তাদের সাথে মারপিট করে। পরিস্থিতির শিকার হয়ে এক পর্যায়ে কিছু একটা দিয়ে তাদের দুজনকে সে মার্ডার করে ফেলে। আর পাখিয়া ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ভাসু সেই মুহূর্তে কৃষ্ণাকে এসে জড়িয়ে ধরে। কৃষ্ণা ভাসুকে এখান থেকে চলে যেতে বলে, কেউ দেখে ফেললে দুজনের সমস্যা হবে। এখানে কি হয়েছে কিছুই বলবে না তুমি, আমি সব কিছু সামলে নেব। ভাসু যেতে চাচ্ছিল না, কিন্তু কৃষ্ণা তাকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর কৃষ্ণা সমস্ত দোষ নিজের কাঁধে তুলে নেয়। এসব শোনার পর অভিজিৎ কৃষ্ণাকে বলে, তোমার জন্য খুবই খারাপ লাগে। 22 বছর আগে তোমার ক্যারিয়ার, স্বপ্ন আর ভাসুই ছিল সবকিছু, কিন্তু এই একটা ঘটনাই সবকিছু বদলে দিল। তবে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই ঘটনার সব থেকে যে বড় অপরাধী পাখিয়া, সেই বেঁচে গেল। জীবন তোমার সাথে বড় অন্যায় করেছে কৃষ্ণা। কৃষ্ণা বলে, আমিও এটাই বিশ্বাস করতাম। অভিজিৎ বলে, বিশ্বাস করতে মানে? তখন সে আবার বলতে শুরু করে, আমি যখন জেলে ছিলাম তখন পাখিয়াকে নিয়ে খুব ভয়ে থাকতাম। কারণ পাখিয়া বাইরে থাকলে কখনো না কখনো ভাসুর ক্ষতি করার চেষ্টা করবে। জিগ্নেশ আমাকে পাখিয়ার ব্যাপারে সব সময় খবর দিত। অনেক বছর কেটে যায়, জিগ্নেশের কাছ থেকে আমি ভাসুর বিয়ের খবরও পাই। কিন্তু তারপরও পাখিয়াকে নিয়ে আমার ভয় হতো। কিন্তু 2013 সালের পর জেলে বসে থাকা কৃষ্ণা এটা জানতোই না তার সব সমস্যার সমাধান করে দেবে থাইল্যান্ডে বসে থাকা মহেশ দেশাই। অভিজিৎ বলে, সেই গ্যাংস্টার মহেশ দেশাই? কৃষ্ণা বলে, হ্যাঁ। মহেশ চাঁদাবাজি ও 52টা খুনের মামলায় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল। মুম্বাই পুলিশ, সিবিআই ও থাই পুলিশের যৌথ অভিযানে একদিন মহেশকে অ্যারেস্ট করা হয়। তবে মহেশের অনেক শত্রু ছিল। মহেশ জেলে আসার পর একটা রাইভাল গ্যাং মহেশের বিরুদ্ধে 1 কোটি টাকা লাগায় তাকে মারার জন্য। তখন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক অপরাধী জেলে আসে, আর তাদের মধ্যে একজন ক্রিমিনালকে কৃষ্ণার পরিচিত মনে হয়। সেই ক্রিমিনালটা হচ্ছে পাখিয়া। তখন একজন কয়েদি এসে কৃষ্ণাকে বলে, মহেশ দেশাই তোমার সাথে দেখা করতে চেয়েছে। এরপর কৃষ্ণা মহেশের সাথে দেখা করে। মহেশ কৃষ্ণাকে বলে, তোর কি মনে হয় আমি বাঁচবো নাকি বাঁচবো না? কৃষ্ণা বলে, অনেক মুশকিল আছে। মহেশ বলে, সবাই বলছিল একমাত্র তুমিই আমাকে এখানে বাঁচাতে পারো। কৃষ্ণা বলে, সবাই যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে। নিজের জীবন বাঁচাতে মহেশ তাকে বলে, কত চাস? কৃষ্ণা বলে, আপনার জীবনের মূল্য আপনি নিজেই ঠিক করুন, আর এদেরকে ছুটি দিয়ে দেন, আপনার এতটুকুও ক্ষতি হবে না। এরপর একদিন বৃষ্টি হচ্ছিল। মহেশ তখন খুবই ভয়ে ছিল জেলের মধ্যে, না জানি কখন তাকে মারতে আসে। বৃষ্টির মধ্যে কয়েকজন মহেশকে মারতে আসছিল, কিন্তু তাদের সামনে কৃষ্ণা চলে আসে। কৃষ্ণা মহেশের জীবন বাঁচাবে। তাদের মধ্যে 2জন কৃষ্ণাকে দেখেই দৌড়ে পালিয়ে যায়। কৃষ্ণা তখন পাখিয়া বলে ডাক দেয়। পাখিয়াও তখন কৃষ্ণাকে চিনতে পারে। তখন কয়েকজন কৃষ্ণাকে মারার জন্য আসে, কিন্তু কৃষ্ণা তাদের মেরে ফেলে। পাখিয়া মহেশকে মারার জন্য যাচ্ছিল, কিন্তু কৃষ্ণা পেছন থেকে তাকে টেনে ধরে। এরপর কৃষ্ণা এবং পাখিয়ার মধ্যে কিছুক্ষণ লড়াই চলতে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে কৃষ্ণা পাখিয়াকেও মেরে ফেলে। আর পাখিয়াকে মারার পরই কৃষ্ণা টেনশন মুক্ত হয়েছিল, কারণ সে আর ভাসুর ক্ষতি করতে পারবে না। এই কথাগুলোর মাঝেই ভাসু সেখানে চলে এসেছিল। ভাসু তার কথা শুনে ইমোশনাল হয়ে গিয়েছিল। সে অভিজিতের পাশে গিয়ে বসে।
অভিজিৎ কৃষ্ণাকে বলে, আমাদের দুজনের উপর তোমার অনেক বড় অবদান থাকবে। আমি এর বিনিময়ে তোমাকে কোনো দাম দেব না। তবে আমি তোমার জন্য যদি কিছু করতে পারি তাহলে নির্দ্বিধায় বলে দিও। কথা দিচ্ছি, দ্বিতীয়বার বলার প্রয়োজন পড়বে না। তখন জিগ্নেশ ফোন করে আর বলে, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। কৃষ্ণা বলে, আমিও আসছি। এরপরে কৃষ্ণা অভিজিতের কাছে বিদায় নিয়ে চলে যায়। কৃষ্ণাকে এগিয়ে দিতে ভাসু তার পিছু যায়। এরপর কৃষ্ণা রাস্তা থেকে ভাসুর কাছে বিদায় নিয়ে চলে যায়। এখান থেকে সরাসরি দুবাই চলে যাবে। জিগ্নেশ তখন বলে, তুই যদি একবার বলতিস তাহলে ভাসু হয়তো তোর জন্য অপেক্ষা করত। কৃষ্ণা বলে, হয়তো না, একদম থেকে যেত, কোনো প্রশ্নই করতো না। সে সময় জেলে আমি একজনকে দেখেছিলাম, বাবু নাম ছিল তার। সে আমায় বলেছিল এখানে থাকতে হলে কোনো না কোনো গ্যাংয়ের সাথে যোগ দিতেই হবে, নইলে এখানে বাঁচা যাবে না। কৃষ্ণা বলে, তাহলে তুই যোগ দিচ্ছিস না কেন? এই কথা বলতে না বলতেই অন্য গ্যাংয়ের কেউ একজন এসে বাবুকে মেরে দেয়। কৃষ্ণা সেদিনই বুঝতে পেরেছিল এখানে টিকে থাকতে হলে নতুন গল্প তৈরি করতে হবে, নইলে এখানে টেকা যাবে না। পরদিন সকালে কৃষ্ণা একজনকে বলে, এখানে সব থেকে ভয়ঙ্কর কে? তখন সে একজনকে দেখিয়ে দেয় আর বলে তার থেকে দূরে থাকবে। কিন্তু কৃষ্ণা নতুন গল্প তৈরি করতে এসেছে। কৃষ্ণা তাকে গিয়ে সরাসরি একটা কোষে চড় মারে। তখন সবাই তার সাহস দেখে হতবাক হয়ে যায়। কৃষ্ণাকে ওখান থেকে তারা নিয়ে আসে। গল্প চলে আসে বর্তমানে। অভিজিৎ ভাসুকে বলে, সেই রাতের ঘটনা কৃষ্ণার কাছে শুনেছি, ঠিক যেমনটা তুমি বলেছিলে। কিন্তু সেই রাতে যেমনটা বলেছিলে তেমনটা তো আসলে হয়নি ভাসু। আজকে সত্যিটা বলে দাও ভাসু। সেই রাতের ঘটনা আজকেই শেষ করা যাক। সেদিন আসলে কি হয়েছিল? ভাসু তখন সত্যি ঘটনাটা বলে। সেদিন রাতে কৃষ্ণার সাথে দেখা করে যখন চলে আসছিল ভাসু, তখন ওই গুন্ডাগুলো তাকে ধরে গোডাউনে নিয়ে যায়। ভাসু তখন নিজেকে বাঁচাতে তাদের সাথে অনেকক্ষণ পর্যন্ত ধস্তাধস্তি করতে থাকে। এক পর্যায়ে ভাসু নিজেকে বাঁচাতে বস্তার ওপর থেকে একটা চোকা অস্ত্র নিয়ে নিজের অনিচ্ছাকৃতভাবে একজনের গলায় ঢুকিয়ে ফেলে এবং আরেকজন ধাক্কা খেয়ে মেশিনের শিক পেছন দিয়ে ঢুকে একদম বুক দিয়ে বের হয়ে যায়। আর এই দৃশ্য দেখে পাখিয়া দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় রাস্তায় কৃষ্ণাকে দেখে। কৃষ্ণা বাইক নিয়ে ওখানেই বসেছিল। পাখিয়া ভয় পেয়ে আবারও দৌড়ে পালিয়ে যায়। কৃষ্ণার কাছে বিষয়টা খুবই সন্দেহজনক মনে হয়। এরপর সে দৌড়ে গোডাউনে গিয়ে দেখে ভাসু দুইজনকে মার্ডার করে ফেলেছে। ভাসু ভয়ে ভয়ে বলে, তারা আমাকে এখানে ধরে নিয়ে এসেছিল, আমি ইচ্ছে করে করিনি, অ্যাক্সিডেন্টলি এটা হয়ে গিয়েছে। কৃষ্ণা বলে, আমি সব বুঝে গেছি, তুমি দ্রুত বাড়ি চলে যাও। তখন বাইরে থেকে নাইট গার্ড বাঁশি ফু দিচ্ছিল আর পাহারা দিচ্ছিল। কৃষ্ণা বলে, তুমি বাড়ি চলে যাও, তোমার উপর পরিবারের অনেক দায়িত্ব আছে, তুমি যাও প্লিজ, আমি সবকিছু সামলে নেব। ভাসু কৃষ্ণাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। কৃষ্ণা বলে, তুমি জেলে চলে গেলে আমি এমনিতেই মরে যাব, তুমি যাও প্লিজ। কৃষ্ণা ভাসুকে জোর করে ওখান থেকে বের করে দেয় এবং সব দোষ নিজের কাঁধে তুলে নেয়। এরপর যখন কৃষ্ণার জেল হয় তখন আমি কৃষ্ণার সাথে দেখা করতে গেলাম। কৃষ্ণার 25 বছরের জেল হয়েছে। কৃষ্ণা আমাকে প্রমিস করতে বলে, আজকের পর থেকে এখানে আর কখনোই আমার সাথে দেখা করতে আসবে না। কিন্তু ভাসুর পক্ষে এটা কি করে সম্ভব? কৃষ্ণা বলে, তুমি কি চাও তোমাকে দেখে আমি দুর্বল হয়ে পড়ি? কৃষ্ণা শেষবারের মতো তাকে আর একটা অনুরোধ করে, তুমি পরিবার নিয়ে এই মুম্বাই ছেড়ে চলে যাও, তোমার স্বপ্ন পূরণ করো, ক্যারিয়ার করো, বিয়ে করো। আমি জেল থেকে বেরিয়ে তোমায় যেন অট্টালিকায় দেখতে পাই। কিন্তু ভাসু কোনোভাবেই করতে চাচ্ছিল না। কৃষ্ণা বলে, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? কৃষ্ণা চায় না তার জন্য ভাসুর সব স্বপ্ন শেষ হয়ে যাক। কৃষ্ণা বলে, তুমি কেবল খুশি থাকলেই আমি খুশি হব। এসব বলে কৃষ্ণা চলে যায়। এরপর ভাসু কৃষ্ণার কথা শুনেছিল, মুম্বাই ছেড়ে সে চলে গিয়েছিল। গল্প চলে আসে বর্তমানে।
এখানে কৃষ্ণা ভাসুর বাসা থেকে বিদায় নেওয়ার সময় আরেকটা আনসিন কাহিনী দেখানো হয়। কৃষ্ণা আজ রাতেই দুবাই চলে যাবে, আর ফিরবে না। তাই ভাসু বলে, যদি তোমায় কখনো দেখতে মন চায় তুমি আসবে না? সে বলে না। ভাসু বলে, যদি মরার আগে দেখতে মন চায় তখন? কৃষ্ণা বলে, অতীত ঘাটলে চোখের জল ছাড়া তো কিছুই নেই ভাসু। ভাসু বলে, আমি তোমার জীবন নষ্ট করেছি। তখন কৃষ্ণা বলে, আমি তোমার জীবনের কাজে এসেছি, এর থেকে বড় কিছু কি হতে পারে? তুমি জীবনে কত কিছু করেছো, এসব আমি পারতাম নাকি? তুমি আমার কথাগুলো আবার রেখেছো। তুমি জানোই না আমাকে তুমি কতটা খুশি দিয়েছো। ভাসু বলে, তোমাকে সব সময় আমি মিস করেছি। আজ দেখা হলো, তাও আবার হারিয়ে ফেলছি। আর কিছুক্ষণ থেকে গেলে কি হতো না? সব সময় শুধু তুমিই জিতে গেলে। কৃষ্ণা বলে, আমি যদি জিতি তাহলে আমার চলে যাওয়াতে কষ্ট পাচ্ছ কেন? ভাসু তখন কৃষ্ণাকে জড়িয়ে ধরে। এরপর ভাসু কৃষ্ণাকে বলে, একটা কথা বলি, এবার নিজের জন্য বাঁচো, তাহলে আমার ভালো লাগবে। কৃষ্ণা বলে, যদি তোমার ভালো লাগে তাহলে বাঁচবো। ভাসু বলে, জীবনে শুধু একটাই আক্ষেপ থেকে গেল, তোমার বউ হতে পারলাম না। কৃষ্ণা বলে, অভ্যেস হয়ে গেছে তো, এটা কম কিছু? ভাসু বলে, বহু বছর আগে বলেছিলে আমরা কখনোই আলাদা হব না। কৃষ্ণা বলে, আমাদের মধ্যে ব্যবধানটাই বা কোথায়? ভাসু তখন তাকে সালাম করতে নেয়। কৃষ্ণা বলে, আরে কি করছো? ভাসু বলে, এভাবে রেগে গিয়ে আমাকে মনে রেখো। কৃষ্ণা বলে, যদি ভুলতে পারি অবশ্যই মনে করব। এরপরে কৃষ্ণা শেষবারের মতো বলে, ভালো থেকো। এই বলে চলে যায়। কিছু ভালোবাসার গল্প হয়তো অসম্পূর্ণতার মাঝেই সুন্দর। ভালোবাসার মানুষের জন্য কিছু করতে পারাটাই হয়তো সব থেকে বেশি আনন্দ দেয় মানুষকে। সত্যিকারের ভালোবাসায় কখনো লাভ লসের হিসাব করতে নেই। তাদের লাভ স্টোরির এই গল্পটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনাদের কাছে তাদের ভালোবাসার গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।